আর একটু কমাবে। তুমি একটা বিষয় নিয়ে প্ল্যান করবা, অসুবিধা নাই। আর আমি একটু এলোমেলো, পরিবেশ বুঝে এলোমেলো। এই বুলবুলের সাথে এমন একটা জায়গায় এসে আমি খুব পুলকিত। সেই স্নিগ্ধ দুপুরটাকেও স্নিগ্ধ সকাল বানিয়ে ফেলেছে। শীতের একটা আমেজ আছে, কিন্তু তার সাথে একটা মিষ্টি আভা। এই যে রৌদ্রের এমন একটা কারসাজি যে এটাকে একটা মিষ্টান্ন ভান্ডার বানিয়ে ফেলেছে। আর চারিদিকে গাছগাছালির অপরূপ দৃশ্য, ফসলের যে ক্ষেত সবুজ। আর আমি তো কার্তিককে কি বলি, নবান্ন, আমাদের যে কফি খাওয়াই কার্তিক নবান্ন। তো সেই যে কফি খাওয়ার যে উত্তেজনা, সেই কফি খাওয়ার উত্তেজনাটা আমার কাছে এই পরিবেশে একই রকম মনে হচ্ছে। মনে হচ্ছে বসে আমি কফি খাচ্ছি, আমার প্রেয়সী আমার পাশে বসে আছে। এটা অসম্ভব সুন্দর একটা সমুদ্র সৈকত, কক্সবাজার, এরকম কিছু একটা মনে হচ্ছে। কিন্তু খুব সাধারণ একটা জায়গা, একেবারে সাধারণ জায়গা। ওয়ার্ডসওয়ার্থ বলছে যে প্রকৃতির যে সৌন্দর্য, সেই সৌন্দর্য যতই বেশি হোক, মনটা যদি ভালো না থাকে তাহলে সেই জায়গাটাও ভালো লাগবে না। এমন একটা পরিবেশে আপনার যদি মন একান্তই খারাপ না হয়, সেক্ষেত্রে খুব ভালো লাগবে। আর ভাটিয়ালি গান আপনি পাবেন না, ও যুগ জামানার শেষ। কি বলে যে ওই দিন বাগে খেয়েছে, ভাটিয়ালি গান জারি সারি যে মাঠে পাওয়া যাবে এমনটা পাওয়া যাবে না, বরং এমনটা পাওয়া যাবে, ওয়াজ পাওয়া যায়। মাঠে কিষান কাজ করছে, পাশে একটা মোবাইল রেখে ওয়াজ শুনছে। তো ওয়াজের একটা বড় জিনিস আছে, কিছু নষ্ট মানুষ ওয়াজ শুনে। কেন জানেন? এই কিছু নষ্ট মানুষ ওয়াজ শুনে ঘুমানোর জন্য। তার মানে ওয়াজটা তার কাছে এত বিরক্তিকর, অপছন্দের, যে ঘুমানোর সময় যদি পাশে ওয়াজ চালিয়ে ঘুমায় তাহলে খুব সহজেই ঘুম আসে। তবে সেক্ষেত্রেও ভালো যে ওয়াজ শুনতে শুনতে ব্রেনের একটা কাজ করতে পারে। বিশেষ করে আমরা যখন ঘুমিয়ে পড়ি, সকল ইন্দ্রিয় মরে যায় না, বেশ কিছু ইন্দ্রিয় জেগে থাকে। তাহলে আমাদের সাবকনশিয়াস মাইন্ডটাকে ঠিক রাখে যে এলিমেন্টসগুলো, ইন্দ্রিয়গুলো, সেগুলো জেগে থাকে। ফলে সারা রাত ওয়াজ শুনছে, সে ঘুমাচ্ছে, কিন্তু তারপরেও ব্রেনে একটা পরিবর্তন আসতে পারে, একটা অনুরণন তৈরি হবে। এটাকে যদি আমি বোঝাতে চাই, ফেরদৌসের এটা মাহাত্ম্য, যে কানাডায় আছে, দাদুল দুলাভাইয়ের ছেলে। দাদুল দুলাভাইকে বলেছে, ওরা বাবা ছেলে অনেক জ্ঞানী এবং ওরা প্রতিদিন 2-1 ঘন্টা গল্প করে। সে কানাডায় আছে, দুলাভাই এখানে আছে, কিন্তু সে ফোনে তার ছেলের সাথে খুব মজা পায়, কারণ দুলাভাইয়ের একটা অস্বাভাবিক জ্ঞান মননশীলতা আছে, যেটা তার ছোট ছেলে যে কানাডায় আছে ইঞ্জিনিয়ার, তারও কিন্তু আছে। চায়নায় যেটা বেশি করা হয়, ওরা তো সব টেকনোলজির উদ্ভাবক, এবং গবেষণা, দর্শন, এই জাতীয় জিনিসেরও কিন্তু চমৎকার ওদের মধ্যে প্রতিফলন পাওয়া যায়। সেটা হলো যে ফেরদৌস বলছে হালকা একটা গানের কেমন যেন স্পর্শ করছে কানকে। তারপরে কাছে যেয়ে দেখলো যে একটা দোকানে একটা বিজ্ঞাপন দিচ্ছে, সনি টেলিভিশন সেরা টেলিভিশন। সনির মতো টেলিভিশন হয় না, সনি আছে তো পৃথিবীর আর কোনো কষ্ট নাই, দুঃখগুলো ভুলে যাবেন। এই সনি হচ্ছে আপনার, এই সনি আপনার জীবন, সনি আপনার প্লেট, সনি আপনার খাবার, সনি আপনার মাংস, সনি। তার মানে এই শব্দটা বারবার যে সাবকনশিয়াস মাইন্ডে প্রভাব ফেলছে। একটা সময়ে মনে হবে, ভাই একটা টেলিভিশন দেন তো, ভাই এটা নেন, ওটা ভালো লাগছে না, এই যে সনি, এই তো কোথায় যেন সেটাই। তাহলে এই যে চাঁদের দেশে গিয়েও কিন্তু একই জিনিস ঘটেছে। যখন পৃথিবীতে আসে, সে বলছে যে কিসের শব্দ হচ্ছে, আজানের। রে বাবা, এরকম শব্দ তো আমি চাঁদের দেশে পেয়েছি। তাহলে আপনি মুসলমান হন, আমি হব না। তাহলে চাঁদের দেশে যখন সে শুনেছে এমন একটা ধ্বনি, যেটা নজরুল বলছে, আকুল হইল প্রাণ নাচিল ধমনী, কেউই শোনালে মোরে আজানের ধ্বনি। এই আজানের ধ্বনি যখন চাঁদের দেশে সে শুনেছে বলে ধারণা করছে, কারণ সিমিলার সাউন্ড আবার পৃথিবীতে যখন শুনেছে, তখন লোকজনের একটা ধান্দা যে এই তো সুযোগ, একে তো একটু বললেই মুসলমান হবে, তো সে আর মুসলমান হয়নি। মানে ওয়াজ শোনাটা যেমন আপনার প্রথমে যে চাঁদে গিয়েছিলেন, নীল আর্মস্ট্রং, যে
তিনজন গিয়েছিলেন। ওখানে একটা কুকুর ছিল, না ওই ওটা ওই ফার্স্টে লাইকা যে প্রথমে কুকুরটা, লাইকাকে ওই পাঠায়, কুকুরটা ওটা পাঠিয়েছিল ধারণা ওটা দিয়ে করার জন্য। হ্যাঁ পরীক্ষা করার জন্য। আচ্ছা, এই যে লাইকাকে পাঠানোটাকে আমরা ইংরেজিতে গিনিপিগ বলি। কোন একটা আবিষ্কারের জন্য, কোন হ্যাঁ এক্সপেরিমেন্টের স্বার্থে আমরা ব্যাঙ ব্যবহার করতে পারি, ভেনম সাপের হ্যাঁ যে সেটা ব্যবহার করতে পারি, হাজারো ধরনের জিনিস। তার মানে একটা অ্যানিম্যালকে স্যাক্রিফাইস করে আমরা একটা জিনিস তৈরি করি। কিন্তু হ্যাঁ এই তৈরি করাটা কিন্তু আমাদের জন্য ভালো, কারণ একটা দুইটা অ্যানিম্যালকে আমরা যদি হ্যাঁ দিয়ে শেষ যদি করে আমরা বড় যদি কিছু বড় কিছু আবিষ্কার করা আবিষ্কার যায়। করতে পারি। কিন্তু সমস্যা হলো মানুষের ক্ষেত্রে। কিভাবে মানুষের ক্ষেত্রে? যখন হ্যানিম্যান দেখলো যে ডাক্তারি প্রসেসটা, সে দেখলো যে এখানে কোনো রোগ সারে না, তখন হুম, সে মনে করলো যে এই যে ভাওতাবাজি, এটা ছেড়ে দিয়ে আমি এর বিরুদ্ধে কাজ করব এবং এমন একটা ওষুধ তৈরি করব যেটা হুম, সত্যিকার অর্থে অসুখ সারে। তার মানে উনি বড় অ্যালোপ্যাথিক ডক্টর ছিলেন, জার্মানি। হ্যাঁ কিন্তু তিনি দেখলেন যে এখানে কোনো অসুখ সারার এলিমেন্ট নাই, নাই। যে কারণে তিনি হোমিওপ্যাথি আবিষ্কার করলেন। এবং সেটা করলেন, ওই যে আমি বললাম যে ব্যাংকে বিসর্জন দিয়ে আমি একটা জিনিস এক্সপেরিমেন্ট করছি, কিন্তু তার তো সেই সুযোগ নাই। সেজন্য না, না। নিজের শরীরের উপরে বিভিন্ন ওষুধ অ্যাপ্লাই করে তার পজিটিভ নেগেটিভ দিক সে অনেক ক্ষেত্রে সে করার চেষ্টা করেছে। আবার যে ও দার্শনিক, সে তো ডাক্তার, কিন্তু দার্শনিকও কিন্তু নিজের জীবনের সবকিছু বিসর্জন দিয়েই তাকে বের করতে হয়। এবং খ্রিস্টান ধর্মেও দেখা যাচ্ছে যে ৭ দিনে পৃথিবী গড়েছে, এটা ওইটা, মাদার ম্যারির পেট থেকে যীশু খ্রিস্ট বের হয়েছে। ও, ত্রিরত্ন বলা হয়, মানে গডের ৩টা ইয়ে আছে। হ্যাঁ, তো সেখানেও বলা হচ্ছে যে শনিবারে তার যে মানে নিজেকে দহন করে, ক্রুসিফাইড যেটা হয়, হ্যাঁ, দহন করে মানব জাতির পাপগুলো সে মোচন করে নিয়েছে। ও আচ্ছা। তার মানে হলো যে একটা জাতিকে সমৃদ্ধ করতে হলে একজন দার্শনিক, তাকে আত্মাহুতি দিতে হয়। তার জীবন দিয়ে তার অনেক ভাবনা, চিন্তা, গবেষণাগুলোকে প্রস্ফুটিত করে বিতরণ করলে সেই আইডিয়াটা জনসমাজে অনেকভাবে কাজ করে। কাজ করে। কিন্তু তার জীবনটা বিসর্জন দিতে হয়। দিতে হয়। তো এই যে কিছু একটা বিসর্জন দিয়ে বড় কিছু হয়, তো আমি প্রশ্ন করেছি যে ১০ টাকা করে তুমি যদি ৫০০ জনকে দাও তাহলে একটা টাকা হবে। তো তুমি পথ দিয়ে যাচ্ছ, তোমার কাছে ১০,০০০ টাকা আছে। এখন ২০ জন মানুষের একটা দূরত্ব অতিক্রম না করলে তারা তার সন্তান, তার স্ত্রীকে পাবে না। হুম, একটা জায়গায় কাজ করতে এসে তারা আটকা পড়েছে। হুম, কিন্তু এর পকেটে ১০,০০০ টাকা আছে। আর প্রতিজনার কিন্তু ৫০০ টাকা করে লাগবে এবং ২০ জন আছে। হ্যাঁ, তাহলে এ তো হতদরিদ্র, তার কাছে শুধু ১০,০০০ টাকাই আছে। এখন দেখছে যে আমার ১০,০০০ টাকা না থাকলে যে কষ্টটা হবে, অসুবিধা হবে, এই ১০,০০০ টাকা এদের এত ইমার্জেন্সি যে ৫০০ করে যদি ২০ জনকে দিয়ে দিই, তাহলে তারা তার সংসারে ফিরে যাবে, বাচ্চা বউকে পাবে, তাদের আর পথ খোলা নাই। হুম, তো আমার ১০,০০০ টাকা বিসর্জন দিয়ে যে পরিমাণ ক্ষতি হলো, সেই ক্ষতিটার তুলনায় এই ২০ জনের মারাত্মক উপকার হতে পারে। উপকার তার মানে হতে পারে। নির্ভর করছে যে আপনি কত বড় উপকার, কত কম ক্ষতিতে ক্ষতি সম্ভব। করে, কত কম স্যাক্রিফাইস করে আপনি করে। করতে পারছেন। তো রাইট বলেছেন। ফেসবুকে আমি দিয়েছি কয়েক বছর আগে, এর কোনো উত্তর পাওয়া যায়নি, কারণ এগুলো হুম, মানুষ পছন্দ করে না। মানুষ পছন্দ করে যে আমার তো ঘুম ভালো হয়েছে রে, তাহলে চল আজকে একটু ফুর্তি করতে যাই। কেমন? হুম, তা আজকে তো মদ খেয়ে জমবে ভালো, কারণ আমার মনটা ভালো, শরীরটা চাঙ্গা, আমার ঘুমটা সুন্দর হয়েছে। হ্যাঁ, অথবা তার একটা প্রেয়সী বা মেয়েকে বলল যে আজকে তো আমার ঘুম ভালো হয়েছে, তোমার যা সুখ শান্তি আছে আমি দিতে প্রস্তুত। হুম, তার মানে সেই ঘুমটার যে সৌন্দর্য, সেটা সে পেয়ে ওইটাকে আবার কলুষিত করছে। হ্যাঁ, কিন্তু আরেকজন কাজের গবেষণায়, একটা দার্শনিক, ভাবতে ভাবতে রাত পার হয়ে গিয়ে তার ঘুমের সমস্যা হচ্ছে। তার মানে সবভাবেই তাকে বিসর্জন দিতে হচ্ছে। তাহলে জিনিসটা হলো যে ছোট একটা জিনিসকে বিসর্জন দিলে অনেক বড় পাওয়া যায়। এটা হলো ইউটিলিটারিয়ান প্রসেস, আমেরিকান উইন উইন সিচুয়েশন। আমিও জিতবো, তুমিও জিতবে। দুই পক্ষই আমি জিতবে। একটু কিছু একটা করলাম, বড় কিছু পেলাম। এটা ইউলিটারিয়ান, মানে হুম, ইউলিটিটারিয়ান, মানে তার মানে ওখান থেকে আমি বেনিফিট পাচ্ছি। ও,
কিন্তু দর্শন বলছে বা দার্শনিক বলছে যে আমি এই রাতটুকুন আমি যদি নষ্ট করি তাহলে হাজার হাজার মানুষের জন্য আমি একটা কিছু আবিষ্কার উপকার করতে হয়। পারি। ইউলিসিস একটা কবিতা, ২টা কবিতা আছে। ওই কবিতাটা বিশেষ স্পেশাল। আমি একটা দুর্বল ইউলিসিসের কথা বলবো, যার লেখক হলো জেমস জয়েস। তো জেমস জয়েস তো একজন সাহিত্যিক, অ্যারাবি যে ছোট গল্প সেটার জন্য অনেক বেশি বিখ্যাত। আমরা অনার্সে পড়েছি। এটা আমি ইউনিভার্সিটিতে পড়ানোর সুযোগ পাইনি, কারণ অ্যারাবিকাল কোনো বিশ্ববিদ্যালয় ছিল না। হ্যাঁ। আমাদের ইউনিভার্সিটি ছিল। যাই হোক। তো সেখানে তার জিদ হলো যে আমাকে এই ইউলিসিস লিখতে হবে, কিন্তু সংসারে একটা অশান্তি, কারণ তার স্ত্রী তো এটা মানতে চাচ্ছে না, কারণ তারা ২ বেলা খেতে পায় না। এখন ইউলিসিস লিখতে গেলে তাদের আবার আরো বেশি অনাহারে থাকতে হবে। হ্যাঁ। কিন্তু তখনকার সময়ের মধ্যে সহানুভূতিশীলতা বেশি ছিল, বা তার পরিবারের মধ্যে একটা স্যাক্রিফাইসিং টেন্ডেন্সি ছিল, যে কারণে তার স্ত্রী এবং তার সন্তানগুলো মেনে নিল যে ঠিক আছে, বাবা বা স্বামী ইউলিসিস লিখছে, আচ্ছা মানুষের কাজে লাগবে, বা আমার বাবা বা স্বামী অনেক বড় কিছু হবে, একটা স্যাক্রিফাইস ব্যাপার। তার মানে সে কিন্তু ২ বেলা খাবার দিতে পারছে না সংসারে, হ্যাঁ। আবার সে কাজে যেতে পারছে না। ইউলিসিসটা তার মাথার মধ্যে আছে, সে একটা অসামান্য কবিতা লিখবেন। হ্যাঁ। তার জন্য তার স্ত্রী সন্তানের শরণাপন্ন হচ্ছে যে আমার এটা লিখতেই হবে। হ্যাঁ। তখন তারা মেনে নিচ্ছে, মেনে নিয়ে না খেয়ে তার হাজবেন্ড বা তাদের হেল্প বাবাকে সাহায্য করছে। কিন্তু বিষয়টা হলো এখন ভিন্ন। এখন ভিন্নটা হলো আমার পিঠা খাওয়ার মতো। আমি পিঠা ছোটবেলায় পছন্দ করিনি। আচ্ছা, পিঠা বানাতে গেলে দুপুর ১টার খাবারটা আমি পাই সন্ধ্যাবেলায়। হ্যাঁ। আমি তো পিঠা পছন্দ করি না। তাহলে একটা কাজ করো, পিঠা বানাতে হলে একটা শর্ত হলো আমাকে ১টার মধ্যে খাবার রেডি করে দিতে হবে। কারণ খাবো না আমি পিঠা, আর সেই পিঠা বানানোর জন্য সন্ধ্যায় খাবো, তা তো হয় না। যে কারণে এই কথাটা বলছিলাম। তো এখানেও কিন্তু একই, যে তুমি ইউলিসিস লিখবে না ইউলিসিসকে ধরে মারবে, না কি করিস তোমার ব্যাপার, হুম। তাই না? তোমার ব্যাপার। আমার খাবার দাবার এই বাজার আছে, এটা আছে, সেটা আছে, যা যা কাজ সেটা তুমি করে তুমি ইউলিসিস লিখতেও পারো, হুম। ইউলিসিসকে মারতেও পারে, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কারণ তুমি আমাকে বিয়ে করেছো, তোমার দায়িত্ব হলো এইগুলো এগুলো। হুম। কিন্তু আমার কি দায়িত্ব সেটা বড় কথা না। দেশ আপনাকে কি দিয়েছে সেটা বড় কথা না। আমি দেশের জন্য, আপনি কি? দেশের জন্য কি দিয়েছেন সেটাই বড় কথা। সেটাই বলো। তা আমি স্ত্রী বা আমি স্বামী, আমি স্ত্রী হয়ে কি তোমার জন্য করলাম সেটা বড় কথা না। বা আমি স্বামী হয়ে স্ত্রীর জন্য কি করলাম সেটা বড় কথা না। বড় কথা হলো তুমি আমার জন্য কি করলে। হুম। তাহলে ২টা মেরুকরণ আছে। কোন স্ত্রী এক মেরুতে থাকে, স্বামী আর এক মেরুতে, অথবা উল্টাটা হতে পারে। হয় স্ত্রী নির্যাতন করবে, সে কিন্তু চাইবে যে তুমি ইউলিসিস টিউলিসিস যা করো করো, আমার এগুলো এগুলো সব দিয়ে তারপরে করো। তারপরে করো। অথবা স্বামী যদি হিংস্র হয়, নোংরা হয়, ম্যালিগন্যান্ট নার্সিসিস হয়, তাহলে সে আবার স্ত্রীকে বলবে তুমি বাবার বাড়িতে যখন যাবে, হ্যাঁ। ২ দিনের জন্য যাও, ২ দিনের খাবার টাবার সবকিছু রেডি করে যাও। হুম। হাজারটা শর্ত দিয়ে এটা ওটা করে সে তাকে ম্যানিপুলেট করবে, সমস্যায় হ্যাঁ। ফেলবে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে ইউলিসিসের ক্ষেত্রে তার পরিবার এগিয়ে আসলো, যে কারণে সে ইউলিসিস একটা বড় কবিতা লিখলো, যেটা আমি অনার্সে পড়েছি এবং অনার্সে আমি পড়াই। হ্যাঁ। এইটা বিশ্বে একটা বড় ধরনের গ্যাপ হতো যদি ইউলিসিস কবিতাটা না লেখা হতো। কিন্তু সেটার জন্য তার পরিবারে যে ১০ দিন ১২ দিন বা যে কয়দিন সময় লাগে, সেখানে যে তার ইনকাম সেটা সে সেভাবে যোগান দিতে পারেনি। তার স্ত্রী এবং তার সন্তানরা এটাকে Sacrifice মেনে করেছে। নিয়েছে। এখন প্রশ্ন হলো যে তাহলে সক্রেটিসের বিষয়টাকে যদি আমরা আনি, তাহলে ইউলিসিসের সাথে সম্পূর্ণ উল্টা হচ্ছে। ইউলিসিসের লেখক হলো জেমস জয়েস। তাহলে জেমস জয়েস যেহেতু খেতে দিতে পারছে না, তার ব্যস্ততার কারণে, তার দর্শন চর্চা, তার লেখার জন্য, সাহিত্য চর্চার জন্য, কিন্তু তার স্ত্রী এবং তার সন্তান মেনে নিচ্ছে। কিন্তু অপরদিকে ২৫০০ বছর আগে যে সক্রেটিসের জন্ম, সে সক্রেটিস আবার উল্টা। হ্যাঁ। সে এমন একটা স্ত্রীকে পেয়েছে যে হিংস্র, দানবীয়, বিভিন্ন নোংরা রঙে সে রঙিত। সে একজন ম্যালিগন্যান্ট নার্সিসিস। সে অত্যাচার করছে, মাঠে ঘাটে মারছে, বাজারে তা মারছে, বা নানান সময়ে তো দর্শন ছুটাচ্ছে দ্বারা।
এরকম নোংরা নোংরা জিনিস করছে, হ্যাঁ, right? দর্শন এবং দিচ্ছে। তার ৩টা ছেলেকে সরিয়ে রেখেছে যে এই বাবার কাছে গেলে এই বাবার মতোই অধম, নরাধম, নপুংসক, নোংরা মানুষ হবে, তাকে হ্যাঁ। ভিড়তে দিচ্ছে না। তাহলে দেখা যাচ্ছে যে সক্রেটিস স্যাক্রিফাইস করছে কি, সেটা হলো তার স্ত্রীর অত্যাচার। হ্যাঁ, সে মারমুখী না, সে একটা সহজ সরল অসামান্য ব্যক্তিত্ব সম্পন্ন একটা ভালো দার্শনিক মানুষ, সে কিন্তু মেনে নিচ্ছে অত্যাচার, হ্যাঁ, মেনে নিচ্ছে। আর এখানে তাহলে কি দাঁড়ালো যে সক্রেটিসের ওয়াইফকে আমি পৃথিবীর ঘৃণ্যতম মহিলা বলছি এবং ইতিহাস সাক্ষী, ইতিহাস তাই বলে। কিন্তু আরেকদিকে আমি জেমস জয়েসের স্ত্রী খেতে পাচ্ছে না, সন্তানরা খেতে পাচ্ছে না, কিন্তু স্বামী যখন বলছে যে আমি একটা লিখবো, আমার কয়েকদিন সময় লাগবে, আমাকে একটু সুযোগ দিতে সুযোগ হবে। দাও, সে সুযোগ দিয়ে সে মহামান্বিত হচ্ছে। তাহলে জেমস জয়েস যে মহামান্বিত হলেন, সেটা তার স্ত্রীর সহানুভূতি, সুযোগ পাওয়ার কারণে। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু এদিকে সক্রেটিস, সেও বিখ্যাত হলেন, কারণ উনি বলছেন যে স্ত্রী, তুমি ২ কারণে তোমার বিয়ে করা উচিত। তাহলে স্ত্রী যদি ভালো না হয় তাহলে তুমি দার্শনিক হবে, আর যদি ভালো হয় তাহলে জীবনটা সুন্দর হবে না। তাহলে এখানে জেমস জয়েসের ক্ষেত্রে বিষয়টা এরকম না, তার স্ত্রী খারাপ না, তারপরেও সে মহাজ্ঞানী হয়েছেন। তার মানে স্ত্রী যে একমাত্র খারাপ হতে হবে দার্শনিক হতে গেলে, সেটা না। না, সেটা তো তাহলে অবশ্যই, সেটা সক্রেটিস তো প্রমাণ করেছে যে তার স্ত্রী ভয়ানক হিংস্র হওয়ার কারণে সে পৃথিবীর দার্শনিক শ্রেষ্ঠ হয়েছে। দার্শনিক হয়েছেন, পশ্চিমা বিশ্বের দর্শনের জনক বলা হয়। আর এদিকে জেমস জয়েসকে আমি তার স্ত্রীকে গ্লোরিফাই করছি, তার সন্তানদের গ্লোরিফাই করছি, যেমন একটা মহৎ কাজের জন্য নিজের যে ক্ষুধা সেটাকে সংবরণ করে সে সুযোগটা দিয়েছে। এবার আমরা যদি রবীন্দ্রনাথের দেখি, রবীন্দ্রনাথের তো ৪২ বছরে সে বিপত্নিক হয়, তার ১৯ বছরের সংসার ছিল, তার মানে ২৩ বছর প্লাসে তার বিয়ে হয় ৯ বছরের যে মৃণালিনীর সাথে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মৃণালিনী যেহেতু শিক্ষিত না, ওই রকম জ্ঞানের না, এমনকি তাকে বিলেতে নিয়ে যায়, এখন লন্ডন বলে, সে সময় বিলেত বলা হয়। আমার নাতনিদের একজনকে বলি বিলেতি, তার মানে ইংল্যান্ডে ওর বাবা দীর্ঘদিন ছিল। তো এই যে ইংল্যান্ডে গিয়েও তাকে পড়ানোর চেষ্টা করেছে, কিন্তু তার স্ত্রী পড়েনি। কেন এই রবীন্দ্রনাথ এই কাজটা করলেন? সবচেয়ে বড় যে কারণটা, সেটা হলো যে রবীন্দ্রনাথ যখন লিখে, তার একটা স্বপ্ন ছিল আমার স্ত্রীকে শোনাবো, কেমন হলো, সে প্রশংসা করবে, ভালো মন্দ একটা আলোচনা করে, সে সুযোগ ছিল না। যখনই সে কবিতা বা লেখা সামনে আনতো, বলতো, তখনই মৃণালিনী থেকে ঘুমিয়ে পড়তো। তার মানে এটা আগ্রহ ছিল না এটা সেই বিষয়ে। রবীন্দ্রনাথের একটা বিফলতা বা অসফলতা বা কষ্টের একটা কারণ। কিন্তু এখানে মনে রাখতে হবে যে জেমস জয়েসের স্ত্রীর মতো যদি মৃণালিনী হতো তাহলে সমস্যা ছিল না, কিন্তু কোনো কারণে যদি মৃণালিনী সক্রেটিসের স্ত্রী যে জান্তিপি, এই জান্তিপির মতো যদি হতো তাহলে রবীন্দ্রনাথের হালুয়া টাইট করে ফেলতো। এবং সেক্ষেত্রে রবীন্দ্রনাথ যেহেতু লেখাতে এক্সপার্ট, সেই লেখাটা তার লেখা হতো না। কিন্তু কিন্তু সক্রেটিসের ক্ষেত্রে এটা সমস্যা হয়নি, কারণ সে লিখেননি, তার স্কুল কলেজ নাই, তাই কোনো শিক্ষা নেই। সে ওই স্ত্রীর দেওয়া অত্যাচারকে ভেবে ভেবে সে তার মধ্যে একটা বড় ধরনের একটা পৃথিবী তৈরি করেছে, যেই পৃথিবীটাতে দর্শন এবং জ্ঞানে ভরপুর। তাহলে রবীন্দ্রনাথ যদি সেরকম উচ্চশিক্ষিত, সেই মানের, যে মানের সে স্ত্রী চাচ্ছে, এমনটা যদি পেত, তাহলে কি দাঁড়াতো? তাহলে কিন্তু জ্যান্থিবির মতো হিংস্র যদি হতো, তাহলে রবীন্দ্রনাথের কিন্তু এই সৃষ্টিকর্ম থাকতো না। আবার যদি জেমস জয়েসের স্ত্রীর মতো হতো তাহলে সমস্যা হতো না। তাহলে পরিবেশ পরিস্থিতি আমাদেরকে একটা কাজে সহজ করে তোলে। তাহলে স্ত্রী যত নোংরা হচ্ছে, বিশ্রী হচ্ছে, হিংস্র হচ্ছে, দানবীয় হচ্ছে, তত সেই স্বামী দার্শনিক হতে পারে। কিন্তু এই দার্শনিক কিন্তু সক্রেটিস হয়েছেন, অন্য দানবীয় স্ত্রীর স্বামী কিন্তু হতে পারছে না। কারণ একটা বেসিক যে জ্ঞান, বেসিক যে ভালো মানুষ, ভেতরে যে একটা চেতনা, একটা ধারণ করা, সুখে মানে ত্যাগে সুখ, এরকম একটা মস্তিষ্কের একটা মিনিমাম একটা ফর্মেট দরকার। সেই ফর্মেটটা সক্রেটিসের ছিল, এবং সেই সাথে এই দানবীয় নারীকে বিয়ে করে সে মহামান্বিত হয়েছে। ধৈর্য ছিল বলে। কিন্তু ঠিক একইভাবে নজরুল বলছে, হে মোরে দারিদ্র তুমি মনে করেছো মহান। তাহলে সে যদি
টাকাওয়ালা রবীন্দ্রনাথের মতো মানুষ হতো, তাহলে রবীন্দ্রনাথ নজরুল হয়তো জন্ম নিতে পারতো না। আবার সক্রেটিস স্ত্রী যদি তো এরকম ভয়ানক না হতো, তাহলে সে জ্ঞানী হতে পারতো, কিন্তু ও কিন্তু প্রতিষ্ঠা পেত না, ওর মৃত্যুদণ্ড হতো না, ওকে নিয়ে আমরা নাচানাচি করতাম না, ওকে নিয়ে গবেষণা করতাম না, ওকে আমরা দর্শনের জনক বানাতাম না। পরবর্তীতে কিন্তু অ্যারিস্টটল দর্শনের জনক হলেন। এখন প্রশ্ন হলো, আমি বরাবরই বলে থাকি যে ক্লাসে যে পড়ায় তার ছেলে মেয়েরা যদি বাসায় পড়ে ফাইন, কিন্তু সমস্যা হলো যদি আমার ছাত্রছাত্রীরা বাসায় পড়তে বাধ্য হয়, আমি আবার বলছি, আমার ছেলে মেয়েরা যদি ছাত্রছাত্রীরা বাসায় পড়তে বাধ্য হয়, তাহলে আমি হলাম একটা শব্দ ব্যবহার করেছি, মদন শিক্ষক। এবার আমার ছাত্রীরা বাসায় পড়বে, শিখবে, আরো জ্ঞান চর্চা করবে, কিন্তু আমার পরীক্ষায় পাশ করার জন্য তাকে বাসায় এসে পড়তে বাধ্য হবে, তাহলে আমি হলাম সেই মদন শিক্ষক। এটাও একটা বিষয় যে সক্রেটিস যখন প্লেটোর সাথে ঘুরছে, মোটামুটি 42-43 বছরের ছোট প্লেটো, তাহলে প্লেটোর জন্ম হয়েছে সক্রেটিসের প্রায় 43 বছর বা 42+ বছর পরে জন্ম হয়েছে, কিন্তু তাদের মধ্যে একটা সুসম্পর্ক ছিল। এটা বোঝা যাচ্ছে যে প্লেটোর মধ্যে একটা শেখার আগ্রহ ছিল, জ্ঞানের কথা শুনতে পছন্দ হতো, যে কারণে সক্রেটিসকে সে ছাড়তো না, তার সাথে ঘুরতো। কিন্তু সক্রেটিস কি করলেন যে প্লেটো এরকম একটা বিখ্যাত দার্শনিক হলেন? তাহলে ব্যাপারটা হলো যে যেহেতু সক্রেটিস সেই মাপের দার্শনিক ছিলেন, মানে বড় মাপের শিক্ষক ছিলেন, তার সংস্পর্শে প্লেটো এসেই দেখা গেল যে সে আবার বিশাল একটা দার্শনিক হলেন। যদিও আশেপাশে অনেক মানুষ ছিল, তার মধ্যে জেনোফেনকে আমরা ধরি, পিটোকে ধরি, অ্যারিস্টোফেনকে আমরা ধরি, তারাও তার সাথে ঘুরতো এবং তারা অনেক জ্ঞানী, তারাও কিন্তু বই লিখেছে সক্রেটিসের ওপরে, কিন্তু মূল বইটা আসলে আমাদের প্লেটো এবং তার সাথে ছিলেন যে অ্যারিস্টোফেন ছিলেন। কিন্তু প্লেটোকে আমরা সব থেকে সেরা শিষ্য বলতে পারি, তার ছাত্র বলতে পারি। তাহলে সক্রেটিস তার সাথে অল্প স্বল্প ঘুরতে বেড়াতে কি করলেন, কি জাদু করলেন যে প্লেটো মহাজ্ঞানী হলেন। আবার এই প্লেটোর স্কুল যেটা একাডেমি, সেই প্রতিষ্ঠানে অ্যারিস্টটল এসে 2 বছর পড়াশোনা করার পরে অ্যারিস্টটলকে শিক্ষক করে নেওয়া হলো। যদিও ওখানে একটা মতান্তর ছিল যে কিছু এথিক্যাল ব্যাপারগুলো ছিল, কিন্তু প্লেটোর মধ্যে ধর্মীয় দোজক দেখেছে একটা ব্যাপার স্যাপার একটা কিন্তু মানবিক ব্যাপার সবচেয়ে সিরিয়াস ছিল অ্যারিস্টটলের। মানবিক ব্যাপারটা, যেমন একজন নামাজ পড়ছে না কিন্তু মানুষের জন্য জীবন দিচ্ছে, সেটা অ্যারিস্টটল। আর প্লেটো মনে করছে নামাজ পড়ে আমাকে ভালো কাজ করতে হবে, একটা বেসিক একটা ফাউন্ডেশনের মতো কিছু। আমি একটা ইসলামের কথা ওইভাবে তুলনা করা ঠিক না। তাহলে নিশ্চয়ই প্লেটো কে এমন করে সক্রেটিস গল্প করেছে যে সে সব শিখে গেছে। তাহলে আমার ছাত্ররা কেন আমার সাবজেক্টে বাসায় পড়তে বাধ্য? কারণ আমি মদন, আমি ছাত্রের সাথে সেভাবে কথা বলি না, সেভাবে চর্চা করাই না, যে কারণে ওরা শিখতে পারে না। ওই বাসায় এসে হাইড্রোজেন অক্সিজেন মিলিয়ে পানি হয় এই করে চলে যায়। এই গত পরীক্ষা হয়ে গেল, মানে সামনের পরীক্ষাতে এই গত পরীক্ষার পড়াশোনাটারও কোনো কাজে লাগে। তাহলে অ্যারিস্টটল দেখা গেল যে বিখ্যাত, সক্রেটিসের থেকে অনেক জ্ঞানী। কেন জ্ঞানী? কারণ উনি 400 থেকে 1000 বই লিখেছেন, আমরা 400ই ধরবো। অ্যাস্ট্রোনমি, পোয়েটিক্স, তারপরে মেডিসিন, সব জাতের বিষয়ে সে বই লিখেছে। তার মানে সে অনেক জ্ঞানী। সে যে একাডেমিতে পড়াতো যখন, তখন সে নোটস ব্যবহার করতো ছেলে মেয়েদের জন্য, যে কারণে তার অনেক বই আছে, সে আরও জ্ঞানী। কিন্তু সে কিন্তু দর্শনের জনক হতে পারেনি। কেন পারেননি? কারণই হলো যে সে ওই জীবনের যে স্যাক্রিফাইস সেটা করেননি। আমি কিভাবে এটা বোঝাবো জীবনের স্যাক্রিফাইস করেননি? উনি যখন আলেকজান্ডার দি গ্রেটকে পড়াতেন, তার মানে হলো ম্যাসিডোনিয়ার রাজা কিং দি ফিলিপ, তাকে যখন নিয়ে গেল পড়াতে, সে এমনভাবে পড়ালো যে সেই ছেলেটা কিন্তু যোদ্ধা হয়ে গেল, পৃথিবী জয় করার জন্য সে আপ্লুত ছিল। কিন্তু অ্যারিস্টটল ওখানে না করে,
শুধু আমরা জানি যে ইন্ডিয়া দখল করার সময় আমরা একটু পাই যে তুমি ইন্ডিয়ায় দখল করতে যেও না, বা যে কি হবে, এত হ্যাঁ, কিছু হ্যাঁ। লাগবে কি, এ ধরনের কিছু জিনিস আমরা পাই। হুম, কিন্তু তারপরেও সে মেনে নিয়েছে যে অন্তত রাষ্ট্র শাসন হোক, যোদ্ধা হোক, তাও সেটা কাজে লাগাবে। তো হুম। যখন কিং ফিলিপ দ্য সেকেন্ড যখন মারা গেলেন, মানে আলেকজান্ডারের বাবা, তখন কিন্তু উনি তো চলে আসতে হলো এবং হ্যাঁ। আত্মগোপন করলেন। এখন যেমন আওয়ামী লীগের অনেকেই আত্মগোপনে আছে। হ্যাঁ। তার মানে ৩ বছর তার বাড়ি যে গ্রিক অ্যাথেন্সে, হ্যাঁ। সে অ্যাথেন্স থেকে ওর বাড়ি থেকে একটু দূরে সে আত্মগোপন করেছিল হুম। ৩ বছর, তো কখনো মারা যায়। তাহলে উনি যদি মারা না গিয়ে ওনাকে যদি সক্রেটিসের মতো মেরে ফেলা হতো, উনি বারবার বলছেন যে আমি আত্মগোপন করেছি, পরিস্থিতির শিকার, সেটা হলো যে সক্রেটিসের যেমন মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আমারও দেওয়া হবে। তার মানে সে অসম্ভব ভালো কাজ করেছে, যে ভালো কাজের কারণে সক্রেটিসকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, হুম। সে ভালো কাজের মতো সে কিছু করেছে যে তাকে হুম। মৃত্যুদণ্ড দেওয়া হবে, সেই ভয়ে সে পালিয়ে গেছেন। কিন্তু উনি হুম। জানতেন না যে একদিন তাকে নিয়ে আলোচনা হবে। সক্রেটিস জানতেন না যে আমাকে নিয়ে আলোচনা হবে। সে দুঃখ করে চলে গেছে, হে এথেন্সবাসী, তোমরা এটা তোমরা সেটা, মৃত্যুর আগে সে বলে গেছে। হ্যাঁ। কিন্তু ও হয়তো বোঝেনি যে মৃত্যুর পরে এই মৃত্যুদণ্ডই একটা প্রধান কারণ, তাকে জনকের, সক্রেটিসকে জনকের জায়গায় নিয়ে পশ্চিমা গেছে। বিশ্বের জনক বলা হচ্ছে। কারণ সে একাধারে যেমন জ্ঞানী, দার্শনিক, আবার তার স্ত্রীর নির্যাতন, সন্তানকে না পাওয়ার ব্যথা এবং মানুষের কাছে যে অবহেলা, সেই অবহেলা পেয়ে পেয়ে ৭১ বছর বয়সে তাকে নোংরা মনে করে, বিশ্রী মনে করে, বীভৎস মনে করে তাকে মৃত্যুদণ্ড দিয়ে কার্যকর করে। রাষ্ট্রদ্রোহী কিন্তু প্রমাণ করে। ওনাকে এমন বলা হয়েছে পালিয়ে যাওয়ার জন্য, কারণ ১ মাস গ্যাপ ছিল মৃত্যুদণ্ডের থেকে মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পর্যন্ত। কিন্তু জিনিসটা হলো যে এই ভুলটা সক্রেটিস করেননি। কি আচ্ছা ভুল? ভাই, সেই এখানে ভুলটা একটা হলো, বিষয় এটা সেটা শেষ বলি, হ্যাঁ, যে এই যে অদ্ভুত একটা ব্যাপার যে উনি কিন্তু এই বিখ্যাত হবেন কখনোই ভাবেননি। কিন্তু উনি ও। নিজের থেকে মনে করেছেন যে আইন হলো শ্রদ্ধার জায়গা। এখন আইনে খালেদাকে ফাঁসাবে, না হাসিনাকে ফাঁসাবে, না ভুল করবে, না অন্যায় করবে, না কে কি করবে, সেটা বিষয় না। বিষয়টা হলো যে আইন যেটা বলবে সেটাকে সম্মান করতে হবে। তা হ্যাঁ। আইন বলে সক্রেটিসের অপরাধ এতই বড় ছিল যে সক্রেটিসকে মৃত্যুদণ্ড দিতে হবে। ও। সে অর্থেই সে আইনকে শ্রদ্ধা করেছে। আচ্ছা, মৃত্যুদণ্ড দেওয়ার পরে কি সে ওই সময় ১ মাস বাসায় ছিল? মানে মৃত্যুদণ্ডের অনেক কথাই তো আমরা পাবো না। কারণ হলো যে মূলত ওই যে অ্যারিস্টোফেনের সাথে ডায়ালগস লিখেছে হলো প্লেটো। হুম। এই তোর সক্রেটিস তো যা গেল রে, তোর ওর বউ তো দিল একটা থাপ্পড়, এরকম কিছু গল্প করছে যে সকালে মুখ ভার করে বসে আছে তোর সক্রেটিস, হুম, হুম। কি হয়েছে, বউ বোধহয় পেদানি দিয়েছে। হ্যাঁ। তাহলে ওই কথাগুলো ডায়লগে, ওই কথাগুলো উঠে এসেছে। আমরা যেমন গল্প করছি, এটা একটা মিডিয়া ফর্ম, হ্যাঁ। কিন্তু এটা ছিল রিটেন ফর্ম। ও। প্লেটো পরবর্তী সময়ে, হ্যাঁ, বুলবুলের এগুলো সাথে কথা হলো, হ্যান্ডরাইটিং করেছে। বুলবুলের সাথে কথা হয়ে এই শুনলাম, ওই শুনলাম, এই ব্যাপারগুলো চলে আসছে। তো সেজন্য ডায়ালগস, এরকম কিছু বই আছে যে বইগুলো থেকে আমরা তথ্য পাই। হ্যাঁ। তাহলে এই মৃত্যুর যে ১ মাস, এই মাসটা আমরা ধরে নিতে পারি যে সে পালাক, সেই সুযোগটা হয়তো তাকে দেওয়া হয়েছে। কিন্তু এই সুযোগটা দিলে কিন্তু সক্রেটিস আর যাই হতো দর্শনের জনক হতে পারতেন না, ও বিলীন হয়ে যেতেন। কিন্তু কিন্তু অ্যারিস্টটল বিলীন হয়নি, কারণ তার ৪০০ বা তার বেশি বই এবং সেগুলো অসামান্য, যে কারণে সে মহাপণ্ডিত। আমি একজনকে পৃথিবীতে, সবাইকে আমরা চিনি না, যে অল্প বিস্তর চিনি, তার মধ্যে সাহিত্যের আঙ্গিকে আমরা যেহেতু রবীন্দ্রনাথ এবং অ্যারিস্টটলকে দেখেছি, তো আমি ধরেই নিতে পারি যে অ্যারিস্টটলকেই শুধুমাত্র রবীন্দ্রনাথের সাথে, অথবা রবীন্দ্রনাথকেই শুধুমাত্র অ্যারিস্টটলের সাথে কম্পেয়ার করা তুলনা যায়। করা যায়। কারণ রবীন্দ্রনাথের একটা ব্যর্থতা হচ্ছে সে মহাকাব্য লিখেনি। সেজন্য আজ থেকে ৩০ বছর আগে একটা বাংলা পত্রিকা, ইত্তেফাক না কি যেন, ছোটবেলায় লিখছে রবীন্দ্রনাথ তো সাহিত্যিক ছিলেন না, তিনি তো ছিলেন লেখক। কেন? উনি তো মহাকাব্যই লিখেনি। আরে গর্ধব, মহাকাব্য লিখতে গেলে হাজার হাজার লেখা তার কমে যেত। মহাকাব্য লিখতে না পারা এখানে ব্যর্থতা না, মহাকাব্য লিখতে গেলে অনেক কিছু হারিয়ে ফেলতাম, ছোট গল্প, কবিতা, উপন্যাস, অনেক জিনিস হারিয়ে ফেলতাম। তাহলে একটা মহাকাব্য লিখে আমি পাণ্ডিত্য দেখিয়ে
আমি বিশ্ব জয় করতে পারি এমন জ্ঞানী, এরম ভাব রবীন্দ্রনাথ নিতে চাননি। আমরা অনেক কবিকে পাই যারা খুব বড় মাপের কবি না হলেও কিন্তু মহাকাব্য লিখেছেন, তাদেরকে ছোট করছি না, কিন্তু তাদের মধ্যে এই দেখানো প্রবণতা সম্ভবত ছিল। কারণ একটা মানুষ হাজারটা ছোট গল্প লিখে, হাজারটা না গান লিখবে, হাজারটা উপন্যাস লিখবে, আমি এই কেন পৃথিবীর সবচেয়ে বড় গ্রন্থ মহাকাব্য লিখতে গিয়ে এগুলো শেষ করে ফেলবো? তাহলে তার একটা ধারণা আছে যে আমি যতই ছোট গল্প, পুঁটি মাছ, এটা ওটা ধরি, লাভ নাই, আমি এত বড় তিমি ধরবো। তাহলে তার উদ্দেশ্যটার মধ্যে একটা ভেজাল আছে, যে আমি এত সাহিত্য আছে রচনা করলাম না, আমি একটা মহাকাব্য লিখে ফেলাম। ঠিক এক্স্যাক্টলি যে প্রফেসর, বুয়েট প্রফেসর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, বিভিন্ন প্রফেসররা কি করছে, রিকশাওয়ালার বিপদে এগিয়ে না এসে তাকে সুপরামর্শ না দিয়ে সক্রেটিস যেটা করতেন, সে করছেন একটা থিসিস লিখছেন। এই থিসিসটা কি হচ্ছে, অমুক প্রতিষ্ঠানে গিয়ে একটু চোখ বুলিয়ে নিয়ে আচ্ছা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, ঠিকই আছে, পাবলিশ করে দিচ্ছে। আর পৃথিবীর কেউ ওই জার্নালে যে ওই পাবলিকেশনটা পড়ছে না। কিন্তু হলো কি, আমার এতটা পাবলিকেশন আছে, এতটা থিসিস আছে, আমি অমুক বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং প্রফেসর, এই বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, সে আগাড়ম্বরে অনেক কিছু করছে, কিন্তু তার এই লেখা, তার এই জ্ঞান যেটা সে সৃষ্টি করলো, এটা কারো মাঝে যাচ্ছে না। ফলে তুমি এটা লেখো কেন, জার্নালে লেখো, তাহলে তোমার দাম বাড়বে। তো তুমি কি বিখ্যাত হতে পারবে দাম বাড়িয়ে? তুমি কি মানুষের কল্যাণ করতে পারবে? তোমার তো রিক্সা চালালেও সুখ হতে পারে। একটা রিক্সাওয়ালা আর সক্রেটিস আর রবীন্দ্রনাথ আর বুয়েটের প্রফেসর আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের মধ্যে সুখের পার্থক্য খুব একটা পাওয়া যাবে না, এটা অনুভূতির ব্যাপার। আমি একটা কাঁচা মরিচ দিয়ে যখন ভাত খাচ্ছি মজা পাচ্ছি, যখন আমি পেঁয়াজ দিয়ে ভাত খাচ্ছি মজা পাচ্ছি, কেন? আমার ক্ষুধা আছে, আমার ভাতই জোটে না। আর আরেকজনের কি, মা প্রতিদিন মাছ খাওয়া যায়, মাংস খাওয়া যায়, এই খাওয়া যায়, ওই খাওয়া যায়, এর কালকেও তো খেলাম, গত দিনেও খেলাম, এই করে তার ভালো লাগে না, কিছুই ভালো লাগে না। আমার বন্ধুর কথা বলেছি, নৌকায় 12 জন, এত বছর পরে পদ্মায় ঘুরবো, বাদাম খাবো, জ্যোৎস্না রাত, সবাই উঠলাম, সে চলে গেল। কারণ ওই মজাতে তার পোষায় না, তার মজা হতে হবে গাঢ়। আমি সারাদিন কাজকর্ম করে টাকা ইনকাম করে একটা নারীকে বলবো যে তুমি 5000 টাকা নাও, আমার সাথে রাত কাটাও, তাহলে হয়ে গেল, মজা আর শেষ নেই। আর নেশাখোর মনে করছে আমি সারাদিন পৃথিবীর যত কষ্ট আছে করে ইনকাম করে 5000 যদি আমি পাই, বা পকেট মেরে বা একজনকে নির্যাতন করে ছুরি বল্লম দেখিয়ে, তাহলে আমি সুখের সাগরে ভাসতে পারি। কারণ তার নেশা হলো যে হেরোইনের যে নেশা, যে মজা, যে তীব্র মজা, সেইটা সে পেতে চায়। এই কুলুকুলু বাতাসে, কি বলে, নদীর কুলুকুলু শব্দ, কি মৃদু মন্দ বাতাসে নদীর পানি হালকা করে কুলুকুলু শব্দ করছে, এতে তোমার প্রাণ জোড়ায় না, তোমার মন জোড়ায় না। জ্যোৎস্না স্নাত রাত দেখে তোমার চোখ জোড়ায় না, কেন? কারণ তুমি ওইটুকুন মজাতে তোমার পছন্দ না, মন ভরে। এটা কিন্তু একজন নেশাখোরের ক্ষেত্রে পুতু পুতু মজা। দেখ জ্যোৎস্নার দিকে তাকিয়ে দেখ, মজা, মদনের মতো, কিন্তু জ্যোৎস্না দেখার যে মজা, সেটা তো ওর বুদ্ধিতে কুলাবে না। সে ওই গাঢ় মজা, মানে দৈহিক মজা, শারীরিক যে সারাদিন মনে করেন যে কোনো একটা অফিসে বা ছাদের নিচে থাকে, তার কাছে তো রাতে এসে জ্যোৎস্নার মজাটা অনেক আনন্দের হবে, তাই না? আর যে সারাদিনই জ্যোৎস্নার নিচে থাকে, বাইরে থাকে, ওর কাছে তো জ্যোৎস্না অতটা মজা হবে না। তবে যদি সে সেই মাত্রার মানুষ হয়, তাহলে আবার হতে পারে, রবীন্দ্রনাথের ক্ষেত্রে হতে পারে যে সারা দিনই সে জ্যোৎস্না দেখে, রাতে দেখে পছন্দ করে, লেখে, বা দিনের বেলা। এই যে শীতের আমেজ, এই আমেজের হাজারো দিক আছে, স্নিগ্ধ। আমি বলবো যে আমরা এখন যে সূর্যের আলো পাচ্ছি, সেই রোদটাকে আমি রোদেলা দুপুর না বলে স্নিগ্ধ একটা অনুভূতির দুপুর বলা যায়, তাই না? কারণ আসলে এই জায়গাটা আপনাকে এর আগে অনেকবার আমি বলেছি যে একটা আমাদের মাঠের পাশে একটা জায়গা আছে, খুব নিরিবিলি এবং খুবই ভালো, এবং গরমের সময় অত্যন্ত যখন গরম, তখন এখানে আসবেন, তাও এরকম বাতাস এবং সুন্দর, কোনো গরম লাগে না। এটা একটা কলস, আপনি পানি ঢুকিয়ে রাখলেন, শীতের দিনে একটু গরম থাকবে, আর গরমের দিনে এটা ঠান্ডা থাকবে।
এরকম একটা আমি এখানে এসে অনেক ভিডিও করেছি, বসে থাকি, ভালো লাগে, মাঝে মধ্যে আসি। তো এই জন্য আপনাকে অনেকবার বলতাম আজকে আপনি সুযোগ হয়েছে আসার, আপনি আমরা আসবেন নদীতে এবং চারিদিকে দেখেন যে সব দিকে ফাঁকা দেখা যাচ্ছে এবং খুবই ভালো লাগছে হুম, এবং নিরিবিলি জায়গা। ওই কিছু মানুষ হয়তো এদিকে কাজ কাম থাকলে মাঠে জমিতে কোনো কাজ থাকলে হয়তো আসে, আর এই সময় তো চলে যায়, দুপুর টাইম তো এখন তো চলে গেছে। তোমার একটা আরো সিক্রেট ফাঁকা। আছে, সেটা হলো যে তুমি অনেক ছোট বা অনেক কিছু যে কারণে তোমার জ্ঞানটা অনেক কম হওয়ার কথা ছিল। আমি যাদের সাথে চলাফেরা করি বোঝা যায় যে খুবই লো হওয়ার কথা ছিল। কিন্তু এই হাজার মানুষের মধ্যে আমি খেয়াল করেছি তোমার মধ্যে একটা সৃজনশীল, পরোপকারী অনেক ধরনের ভালো দিক আমি খেয়াল করেছি। তা আমার একটা এটা কাছে সিক্রেট আমার জানা নাই যে এটার একটা রহস্য থাকতে পারে। কারণ তোমার এই মেধার বা তোমার ধরনের যাদের সাথে আমি মিশি তারা যেরকম হওয়ার কথা ছিল তেমনই। কিন্তু তুমি তাদের মতো না। একটা হলো উপকারের ব্যাপারে আমি বরাবরই খেয়াল করেছি বড় ধরনের একটা ইচ্ছা। হ্যাঁ, এটা তো আবার পাশাপাশি কোনো আইডিয়া বা কোনো ধারণা নিয়ে আমরা যখন কথা বলি তখন দেখি তুমি অনেক তাড়াতাড়ি বোঝো বা কন্ট্রিবিউট করতে পারো। তো তুমি অন্যদের তুলনায় কম্পারেটিভলি অনেকখানি এগিয়ে মানবিক দিক দিয়ে এবং জ্ঞানের দিক দিয়ে, দর্শনের দিক দিয়ে। তো এখানে কি কোনো কিছু বিষয় আছে, তোমার কিছু বলার আছে? এখানে বিষয় তো অবশ্যই আছে। যদি আপনার কাছে ওরমটা মনেও হয় আমি জানি না, তবে আমি মানে ছোট থেকেই অনেক অভিজ্ঞতার মধ্য দিয়ে মানে এই পর্যন্ত হুম, আসছি। হুম, 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 এই কারণে হতে পারে, হুম, হুম, কারণ আহ, জীবন বড়ই কঠিন এবং বাস্তব, যেটা অনেক মানুষই আছে এই বয়স পর্যন্ত আসলেও বুঝতে পারে না। মানে আমার বয়স পর্যন্ত আসলে অনেকে বুঝতেই পারে না। হুম, অনেকে আছে আমার বয়সী, মনে করেন যে আহ, বাবা মায়ের কত টাকা পয়সা আছে কিন্তু উড়ায় বেড়াচ্ছে, হুম, সে এখনো বুঝতে পারেনি, হয়তো আরো 10 বছর গেলে বুঝতে পারবে, হতে পারে। তো আমার জায়গা থেকে মনে করেন আমি ছোট থেকেই একটু আগে থেকে এভাবে চলেছি, স্বাধীনভাবে চলেছি। তবে যে মানবিক বিষয়গুলো বললেন, মানবিক বিষয়গুলো ছোট থেকে আমার কেমন যেন, মানে একটা মানুষ সমস্যায় পড়লে, বিপদে পড়লে মনে হয় যে এখানে একটু আগে গেলে মানুষটা হয়তো আমাকে একটু মানে চিনবে বা জানবে বা মনে করবে না এই ছেলেটা তো ভালোই। এইভাবে আমি এগিয়ে যাই। রিসেন্ট মনে করেন অনেকের সঙ্গে তো উঠা বসা করি। একটা ছেলে, আর ওয়াইফ ভালো অসুস্থ, অসুস্থ এবং মানে খুবই নিডি এবং গরিব। তো দেখছি, বসছি, গল্প করছে, এই সেই সমস্যা কি করা যায়। তো মনে মনে ভাবলাম যে কি করা যায় এখন। মানে বড় ধরনের সমস্যা, দেখা যাচ্ছে চিকিৎসা করতে প্রায় 50-60 হাজার টাকা লাগবে, কিন্তু ওর তো 10 হাজার টাকাও নাই, কি করবে। মানে আপনাকে বলেছি নাকি জানি না, 2 কিডনিতেই মানে পাথর ধরা পড়ছিল। তো বিভিন্ন জায়গায় দেখাচ্ছে, ডাক্তারের কাছে যাচ্ছে, তারপরে মনে করেন যে আরো বিভিন্ন পরামর্শ মানুষের কাছ থেকে নিচ্ছে কিভাবে কি করা যায়। গ্রামের মানুষ বুঝেন তো, তো তার সেই সামর্থ্য নাই চিকিৎসা করানোর। তারপরে আমি ভাবলাম কি করা যায়, তাকে যদি কিছুই মানে তার কষ্টে একটু ভাগিদার হলে তো সে সারা জীবন মনে রাখবে। পরে আমি আমার নিজেরও সেই সামর্থ্য বর্তমানে নাই প্রেজেন্ট। তারপর আমি কি করলাম, আমার কাছের বা চয়েসের বলেন এরকম 2-3টা টিচার আছে যারা ভালো ভালো বড় বড় জায়গায় তারা শিক্ষকতা পেশায় আছেন। আমি তাদের একটু শরণাপন্ন হলাম। কিন্তু আমি আমি কিছু করতে না পারি, আমি একটু যদি তাকে মানে ম্যানেজ করেও দিতে পারি তাও তো সে খুশি হবে। এইভাবে 2-3 জায়গা থেকে দেখা যাচ্ছে তাকে একটা ভালো মানে উপকার করে দিলাম, ভালো একটা তাকে মানে সম্মানিত করা হয়েছে, তার বিপদে মানে ভাগিদার হওয়া সম্ভব হয়েছে, আলহামদুলিল্লাহ। তো এখন সেই মানুষটা কি হচ্ছে আমাকে এতটুকু মনে রাখবে না? অবশ্যই মনে রাখবে। আচ্ছা, এখানে আমি এইভাবে interrupt মানব করছি বিষয়গুলো যে দিনে আমি দিনে আমার জ্ঞানের হয়ে গেছে। ব্যাপারে সবসময় যেটা বলি সেটা হলো যে আত্মতৃপ্তিটা আসে পরের তৃপ্তিকে হ্যাঁ, দেখে। রাইট। তাহলে আমাদের প্রথমে যেটা হতে হবে যে একটা মানুষের কষ্ট দেখলে আমাকে কষ্ট পেতে দেয় হবে। হ্যাঁ, বা এই জিনিসটা দেখে আমাকে একটু ভাবায়, একটু কষ্টের কারণ হয়, উদ্রেক হ্যাঁ, হ্যাঁ, হয়। তাহলে এমন যদি ভাব আপনার মধ্যে থাকে তাহলে আপনি একটু চেষ্টা করলে আপনি দার্শনিক হতে পারবেন, জ্ঞানী হতে পারবেন। আসলে জ্ঞান মানেই দর্শন, দর্শন হ্যাঁ, মানে জ্ঞান। আমি বই পড়ে যেটা শিখলাম সেটা শিক্ষা।
কিন্তু ওই শিক্ষার মধ্যে একটা কিছু জটিল আছে, যেটা পেলে আপনি দর্শন পাবেন। এখন তোমার অনুভূতিতে কাজ করছে যে এই লোকটাকে হেল্প করা সহজ করা হ্যাঁ। যায়, করলে এবং আমার ভালো লাগে। ওই ব্যক্তিটা আমাকে বলছে পরে, ওই ব্যক্তিটা আমাকে বলছে যে মানে তোমার মতো মানুষ যদি মানে আমার থেকে অনেক ভালো মানুষ আছে, তো বলছে তোমার মতো মানসিকতার মানুষ যদি আর 10 জন থাকতো, তাহলে মানে তার চিকিৎসা করতে যে টাকা তার থেকে ডবল টাকা তার কাছে চলে আসতো বা হয়ে যেত, সংগ্রহ হয়ে যেত, আল্লাহ চিকিৎসার ব্যবস্থা করে দিত। কিন্তু আসলে তো সবাই এরকম না। ওই যে নটুর মানবিক দিক কারোর ভিতরে নিয়ে আসতে হলে তার প্রথম বিষয় হচ্ছে যে উপরের কষ্টে তার ভিতরে ন্যূনতম কিঞ্চিত পরিমাণে একটু কষ্ট অনুভব করতে হবে, এছাড়া সম্ভব না। এবং যে খুশি হলো তোমার কারণে, যে যার কষ্ট হ্যাঁ। দূর হলো, তখন তোমাকে আনন্দিত করবে। হ্যাঁ, মানে এবং আমি একটা রিয়েল ঘটনা বলি। আমি মোটরসাইকেলে, আমি আর আমার সঙ্গে একটা ছেলে আমার বয়সী, দুইজনে যাচ্ছি চাপাইতে। আমার কিন্তু হেলমেটের সামনে ক্যামেরা আছে। তো যাই দেখি তিনজন, দুই মোটরসাইকেলে তিনজন অ্যাক্সিডেন্ট করে রাস্তা থেকে একবারে ছিটকায় নিচে পড়ে আছে। সঙ্গে সঙ্গে মোটরসাইকেল থেকে নামে তাদেরকে আমি টানে তুলতেছি, আরো দুইজন ধরেছে। এর মধ্যে একটা অটো আসলো, মানে ফাঁকা জায়গা একবারে। হ্যাঁ, চাপাই রোড তো দেখছেন, হ্যাঁ। রাজশাহী থেকে চাপাই যাইতে অনেক। একবার অনেক কয়েক কিলো রাস্তা একবার ফাঁকা, একবার ওই ফাঁকা জায়গাতে কোনো মানুষ নাই, কেউ নাই। তো ভাগ্য ভালো, একটা অটো আসছিল, ওখানে 2-3 জন মানুষ ছিল। তো আমি টেনে নিজে তুলে অটোতে করে তাকে রাজশাহী মেডিকেলে চিকিৎসার জন্য প্রথমে পাঠালাম। ওর অবস্থা গুরুতর ছিল, আর বাকি দুইজন একটু স্বাভাবিক অবস্থা আছে। এখন আমি যখন ওই ভিডিওটা আপলোড করলাম ফেসবুকে, ভিডিওটা ভাইরাল হলো, প্রায় 4 মিলিয়ন ভিউ হলো। তো অনেকে ওখানে তো অনেক কমেন্টস আসছে। তো অনেকে আমাকে কমেন্টস করছে যে আমি হচ্ছে তাকে না ধরে না তুলে আমি কেন ভিডিও করছি। কিন্তু আসলে আমি তো তাকে তুলছিলাম, কিন্তু ভিডিও ছিল আমার হেলমেটের সঙ্গে লাগানো। মোটরসাইকেলে একটা হ্যাঁ। হেলমেট আছে, যে হ্যাঁ। হেলমেটের এখানে একটা ইনস্ট্রুমেন্ট থাকে, যাতে চলতে হ্যাঁ। গিয়ে কোনো বিশেষ মুহূর্ত যদি ক্যামেরায় ধরা পড়ে, তাহলে সেইটা আমরা ভিডিও আকারে ছাড়তে পারি, ক্লিপ আকারে। তো যারা ওইটা যেহেতু সে অনেক টাকা পয়সাও খরচ করেছে, আমিও এই মেশিনটা ব্যবহার করেছি, তার মেশিনটা অনেক টাকা দিয়ে তৈরি কিনা, তো যে কারণে ওটা হ্যাঁ, মানুষ মনে করেছে যে আমি হেল্প করছি না। মনে করছে আমি হেল্প করছি না, আমি ক্যামেরা তো না। দেখা যায়, মনে করছে আমি ভিডিও করতেছি। যারা কমেন্টস করছে, এই ধরনের কমেন্টস অনেকে আসছে, তো মনে করতেছে যে আমি হচ্ছে ভিডিও করছি, আমি হেল্প করছি না। আসলে ওটা অটোমেটিক কিন্তু ভিডিও হয়ে গেছে, ভিডিও তো অটোমেটিক হচ্ছিল, আমি নিজেই হাত মানে দিয়ে টানে তুলছি। সিসিটিভিটা তোমার কপালে লাগানো আছে। লাগানো আছে, তুমি এটা কাজ হচ্ছে করছো, বিষয়। দেখা যাচ্ছে। হ্যাঁ। তো এখন বর্তমানে দেখেন যে আমরা এত ভিডিও দেখি একটা মানুষ পড়ে আছে, ম্যাক্সিমাম মানুষ শুধু মোবাইল নিয়ে ব্যস্ত, কিন্তু ওই মানুষটাকে যে তুলবে, এই তোলার মানুষ নাই। মানে বর্তমানে এমন হয়ে গেছে। কেন নাই? কারণ হলো যে অন্যকে সাহায্য করে যে মজা, সেটা সে উপলব্ধি করতে পারে না। আর উপলব্ধি করতে গেলেই একটা জ্ঞান দরকার, যেটা দর্শনের জ্ঞান। সেই জ্ঞানে একটু হলেও সমৃদ্ধ হতে হবে, না হলে কিন্তু সেটাই। হ্যাঁ। তাহলে আমরা একটু বিরতিতে যাই, এবার তোমার ক্যামেরা, তোমার কিছু কথা, তোমার কিছু কাজ, সেটা ধরবো।